22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরও বিচার হবে। আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা, মন্তব্য নাগরিক সমাজের। আস্থা অর্জনের তাগিদ। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স চাপায় শিশু ও অন্তঃসত্ত্বা নারী সহ 4 জন নিহত। আহত আরও 3, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবানরা পূর্ণিমা উদযাপন। মন্দিরে মন্দিরে প্রার্থনা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। 22 ঘন্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শি জিনপিং। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। তার এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দুদিনের ব্যস্ততম সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শনিবার সকাল 10টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। ঘড়ির কাঁটায় 22 ঘন্টা হলেও স্বল্প সময়ের মধ্যে সফরের উদ্দেশ্য পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শি জিনপিং। কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীও। এরপর বিদায় নেন চীনা প্রেসিডেন্ট। তাকে বহনকারী বিমানটি আকাশে উড়াল দেয় ভারতের গোয়ার উদ্দেশ্যে। বিদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, এ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। কত ডাল দিল, কত চাল দিলাম না, এটার ব্যাপারটা না। ব্যাপারটা হলো আপনার কানেক্টিভিটি। চায়না আমাদের সঙ্গে আছে, দ্যাট ইজ সেলফ ইজ গিভেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের এই অঞ্চলের আপনার শান্তি শৃঙ্খলা রাখা, এটা আমাদের প্রায়োরিটি। সুতরাং সেই আমরা একদিকে যেমন আপনার চাইনিজের সঙ্গে কাজ করতেছি, আবার সঙ্গে সঙ্গে আবার আপনার ইন্ডিয়ার সঙ্গে কাজ করতেছি। আমাদের সবার সঙ্গেই আপনার সম্পর্ক রাখতে হবে। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে দুই দেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে পারলে মধ্যম আয়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু পরিচালনা এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। সোনালী দিন কিংবা নতুন দিগন্তের সূচনা, চীনের প্রেসিডেন্টের সফরকে দুভাবেই ব্যাখ্যা করা হয়েছে দুদেশের সরকারি শীর্ষ পর্যায় থেকে। প্রথম দিনের সফরে মিলেছে সে নিশ্চয়তাও। রেকর্ড বিনিয়োগের যে সম্ভাবনা নিয়ে 30 বছর পর ঢাকায় পা রাখলেন চীনা প্রেসিডেন্ট, প্রাপ্তিও মিলেছে সমানতালে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ, সন্ত্রাসবাদ দমন, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে মিলেছে উন্নয়নের নিশ্চয়তা। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেও বাংলাদেশের যোগদানের বিষয়টি এখন চূড়ান্ত। অনেক প্রাপ্তির এই সফর নিয়ে তাই আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইতিবাচকভাবে যদি তারা না দেখেন, তাহলে তারা এখানে বিনিয়োগ কিভাবে কেন করবেন? বাংলাদেশে বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে, সেটাই তো তারা মনে করেন। পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে তার যে অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় যে উচ্চতায় পৌঁছেছে, সেটি আর একটি ধাপে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবে এটিকে দেখা যায়। দুই জায়গার একটা চমৎকার সাযুজ্য কিন্তু চীনের প্রয়োজন এবং আমাদের প্রয়োজনের মধ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার। অর্থনীতিবিদদের আশঙ্কা জায়গা তাই বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উপর। বিনিয়োগ অ্যাবজর্ব করার ক্ষমতা আমার আছে।
দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের যে টাকা আমি পাচ্ছি সেই টাকা কি শর্তে আমি নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রভাব থাকে আঞ্চলিক রাজনৈতিক, তার মাধ্যমে এই ধরনের সফর খেলে দেখা যায় যে প্রকল্পের ভিতরে বাড়তি ব্যয়ের সংশ্লেষ থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। সেটিকে বাদ দিয়ে নির্মোহভাবে যদি ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায়, তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। চীনের সঙ্গে প্রায় $100 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। তাই শুধু অভ্যন্তরীণ কাঠামো উন্নয়নে বিনিয়োগ নয়, তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন খাতের বাণিজ্য বাংলাদেশ এগিয়ে এলে হবে সুষম উন্নয়ন, এমনটাই মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কাছে গণতন্ত্র নেই বলে অভিযোগ করে কোনো লাভ হবে না। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এই মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনেরও আহ্বান জানান দলীয় প্রধান। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের বাকি আছে এক সপ্তাহেরও কম সময়, আর তাই শনিবার বিকেলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। তাদেরকে ভোট চুরি করে বৈঠকে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন জাতীয় কমিটির অধিকাংশ সদস্য। এ সময় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান লঙ্ঘন আর স্বাধীনতা বিরোধীদের মদদ দিয়ে যারা দল গড়ে তুলেছে, আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের মুখে গণতন্ত্রের বাণী শোভা পায় না। এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা যারা করেছে, মানুষ যারা পুড়িয়ে হত্যা করেছে, অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে হবে। আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমর্থন নিয়ে জনগণের কল্যাণে আমরা সংগ্রাম করেছি। যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা আহরণকারী, ক্ষমতা দখলদারির হাতের তৈরি দল, তাদের কাছ থেকে দুর্ভাগ্য বাংলাদেশের আজকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তারা কোন গণতান্ত্রিক পথে তৈরি আর কোন গণতান্ত্রিক পথেই বা তারা ক্ষমতায় গেছে, বারবার তো ধ্বংসই করেছে। একমাত্র আওয়ামী লীগই বাংলার মানুষের সমৃদ্ধিতে কাজ করতে পারে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিদেশিদের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আর যারা এতিমের টাকা চুরি করে খায়, লুটপাট করে, মানি লন্ডারিং করে, মানুষ খুন করে, মানুষ পুড়িয়ে মারে, এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যুগ যুগ ধরে প্রত্যাখ্যানই করবে। কোনো জায়গা না পেয়ে বিদেশি কোনো অতিথি আসলেই সেখান যে নালিশ করে আসে, গণতন্ত্র নাই। এ সময় দলের আসন্ন জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিতে নেতৃবৃন্দের প্রতি আবারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমি চাইবো যে সবাই নতুন নেতা নির্বাচন করেন, দলটা আরো সুন্দরভাবে এগিয়ে যাক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুধু নিরপেক্ষ কমিশন গঠন করলেই হবে না, সরকারের সদিচ্ছা থাকলেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আইন প্রণয়ন ছাড়া নির্বাচন কমিশন গঠিত হলে কমিশনারদের শপথ নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা। একটা ইলেকশন কমিশন যদি প্রপার না থাকে, তার উপরে যদি কনফিডেন্স লোকের শুরু থেকে না থাকে, তাকে নিয়ে যদি শুরু থেকে বিতর্ক শুরু হয়, তাহলে স্টেক হোল্ডার্সদের যে কোঅপারেশন তার পাওয়ার কথা, সেটা তো সে পেতে পারে না। যদি ইলেকশন ভালো না হয়, সেটার দায় দায়িত্ব শুধু ইলেকশন কমিশনে হবে না, তখন সেই দায় দায়িত্ব নিতে হবে এভরিবডি, ইভেন পলিটিক্যাল পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী যদি চান যে দেশে সঠিকভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, ঠিক তখনই গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব। যদি তিনি না চান, তাহলে কিছুতেই এটা সম্ভব না। আইন না করে যদি নির্বাচন কমিশন আবার গঠন করা হয়, শপথ নেন, ওই শপথটা চ্যালেঞ্জ হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে হাইকোর্ট একটা রুল ইস্যু করবে, তখন আপনাদের নিজেদের বৈধতা সামাল দিতেই আপনাদের সময় চলে যাবে। একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আমরা ক্ষমতায় থেকেও এমন একটি নির্বাচন কমিশন গঠন করলাম যে নির্বাচন কমিশনের উপরে বেশিরভাগ মানুষের, অধিকাংশ মানুষের, শিক্ষিত মানুষের আস্থা আছে। প্রবাসের সময় আরো থাকছে।
সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করায় দুশ্চিন্তায় গ্রাহকরা। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মার্কিন নির্বাচনে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার মাসুদুর রহমান। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন অ্যানেস্থেজিওলজিস্ট এবং পেইন স্পেশালিস্ট ডাক্তার মাসুদুর রহমান। ডাক্তার মাসুদুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং প্রবাসী কমিউনিটি। ডাক্তার মাসুদুর রহমান, আজকে তো এই নির্বাচনে যে ভোট দেওয়ার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল নিউ ইয়র্কে। তো সর্বশেষ অবস্থাটা আপনার কাছে কি আছে, আপনি কিভাবে এটা পর্যবেক্ষণ করছেন? যারা এখানে মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত, দে হ্যাভ বিন ট্রাইং ফর আ লং টাইম যে বাংলাদেশিরা যেন, যারা এখানে সুযোগ আছে, তারা সবাই যেন ভোটের রেজিস্ট্রেশন করে। এ ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ থেকে শুরু করে এখানকার লোকাল টেলিভিশনের মাধ্যমে অ্যাপিল করেছে। কতজন আজকে পর্যন্ত রেজিস্ট্রেশন করলো এটা বলতে পারবো না, তবে বাংলাদেশিরা একটা বিরাট বড় অংশ হতে যাচ্ছে ধীরে ধীরে, অ্যাটলিস্ট নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমার জানা মতে 2 লক্ষের বেশি বাংলাদেশি বাস করে। তার মধ্যে যারা এখানে কমপ্লিটলি পাসপোর্ট হোল্ডার, তারা ডেফিনেটলি ভোটার্স বা ভোটার হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশিরা তাদের নিজেদের ভাগ্যের জন্য একটা প্রভাব রাখতে পারে, এবং সে রাখার একটাই সহজতম পথ হচ্ছে এখানকার মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত হওয়া। এই যুক্তরাষ্ট্রের নির্বাচন কতটুকু প্রভাব ফেলছে আমাদের কমিউনিটিতে? মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সারা পৃথিবী উদ্গ্রীব। যারা এর সাথে সম্পৃক্ত নয় তারাও দেখতে চায়। এখানে যারা আমরা বসবাস করি, আমরা তো ইন্টারেস্টেড হওয়ার কথাই বা হওয়া উচিত। কারণ যদি আপনি মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে থাকেন, অথবা আপনি যদি একটা ভোট ব্যাংক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে আপনার কমিউনিটির জন্য বা আমাদের কমিউনিটির জন্য আমরা অনেক কিছু চেয়ে নিতে পারি। যেমন ধরেন, এখন ঈদে ছুটি ঘোষণা করা হয়েছে। এটা হয়েছে এখানে সমস্ত মুসলমানেরা একটা কমিউনিটি হিসাবে নিজেদেরকে শো করতে পেরেছে এবং তারা ইনফ্লুয়েন্স করেছে, এবং সেইভাবে দে হ্যাভ গট ইট। রাজনৈতিক প্রবাহের সাথে যদি আমরা না থাকি, তাহলে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিছুই পাবো না। কি কি অধিকার অ্যাকচুয়ালি আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আদায় করতে পারি? এখানকার রাজনৈতিক যে ক্ষমতাগুলি আছে, তারা কি আমাকে মেনে নিচ্ছে, আমাকে কিভাবে গ্রহণ করছে। তার মানে ইমিগ্রেশন প্রবলেম। আমার ইমিগ্রেশনটা কিভাবে হচ্ছে, আমার বাবা মাকে আনাটা কত সহজ হবে, আমার ভাই বোনরা আসলে পরে আসতে পারবে কিনা, আসাটা সহজ হবে কিনা, ইমিগ্রেশনের পক্ষে কারা, এটা আমাদের দেখার বিষয়। 2 নাম্বার, বিরাট বড় অংশ যারা অড জব করে, তাদের বেসিক স্যালারি কত হওয়া উচিত। এই রাজনৈতিক দলগুলোকে কিছু বলছে ব্যাপারে? আমাদের মিনিমাম ওয়েজ কত হওয়া উচিত, পার আওয়ার কত হওয়া উচিত, এটাও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। 2 নাম্বার। 3 নাম্বার, আমাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা এখানে অত্যন্ত ভালো রেজাল্ট করছে, বেশিরভাগ। 2002 সালের একটা স্ট্যাটিস্টিক দিতে পারি যে এখানে 4% আফ্রিকান আমেরিকানরা কলেজ গ্রাজুয়েট। তার মানে 100 জনের 96 জন কলেজ গ্রাজুয়েট নয়। এখানে 9% ককেশিয়ান হোয়াইট, যারা সাদা, তাদের 9% কলেজ গ্রাজুয়েট। তার মানে 100 জন সাদা যখন দেখবেন আপনি, তার 91 জন কলেজ গ্রাজুয়েট নয়। সেখানে শতকরা 16 জন এশিয়ান বলতে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ব্যাংকক, আমরা, ইন্ডিয়ান, পাকিস্তানি সব মিলে আমরা 16% কলেজ গ্রাজুয়েট। মানে আমরা 4 গুণ বেশি কলেজ গ্রাজুয়েট দেন দি আফ্রিকান আমেরিকান, দ্বিগুণ দেন হোয়াইটস। সেক্ষেত্রে এডুকেশনে আমরা অনেক এগিয়ে আছি। আপনার আমার সবার ছেলে মেয়েরা পড়ছে, এই পড়াতে খরচ কত? কলেজ এডুকেশন কারা কমাচ্ছে? এইগুলোই আমাদের সব কিছু আমাদের স্বার্থে, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আর তারপরে আরো বিরাট স্বার্থ যদি দেখেন, তাহলে দেখবেন যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে, যদি এভাবে হতে থাকে, আনচেকড যদি চলতে থাকে,
2 ডিগ্রি সেলসিয়াস যদি আরো বেড়ে যায় সারা পৃথিবীর টেম্পারেচার, এবং ওয়াটার লেভেল যদি সেই পরিমাণ বাড়ে যেভাবে বেড়ে যাচ্ছে, ওয়াটার লেভেলও বেড়ে যাবে, সেক্ষেত্রে বরফ গলে যাবে, ওয়াটার লেভেল বাড়বে। লেভেল বাড়লে পরে সারা পৃথিবীর কি হবে সেটাতে দৃষ্টি দিতে হবে। কিন্তু শুধু দেশের দিকে দেখেন, বাংলাদেশ 17% কোস্টাল এরিয়া হারাবে। 17% মানে প্রায় 1/5, অলমোস্ট 5 ভাগের 1 ভাগ জমি আমরা হারিয়ে ফেলবো। আমাদের জমি এতটুকু, তার 5 ভাগের 1 ভাগ চলে গেলে এই বিশাল জনগোষ্ঠীকে কোথায় রাখবেন? তখন শুরু হবে ক্লাইমেট মাইগ্রেশন। অলরেডি টার্ম ইজ দেয়ার, ক্লাইমেট মাইগ্রেশন। এই যে ক্লাইমেটের কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে মাইগ্রেশনটা শুরু হবে, এই মাইগ্রেশনে আমার দেশের লোকরা কোথায় যাবে? পৃথিবীতে 5টা দেশ আছে, হাইতি তার একটা, যারা ন্যাচারাল ডিজাস্টারের কারণে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের থেকে যদি কোনো লোক আসে তাহলে পরে তার ইমিগ্রেশনটা একদম স্মুথ, সহজ, কোনো এক্সট্রা কাগজপত্র চাওয়া বা এগুলো কিছু নাই। ওখানে থাকতে পারছে না সে, দ্যাটস অল। খুব সহজে করে ফেলা যায়। 5টা দেশ আছে, আফ্রিকার 2টা দেশ আছে, হাইতি আছে। এখানে ন্যাচারাল ডিজাস্টারের জন্য যদি ইমিগ্রেশন সহজ হয়, বাংলাদেশের জন্য কেন নয়? ন্যাচারাল ডিজাস্টার আর বাংলাদেশ অলমোস্ট সিনোনিমাস, প্রায় একই রকম সমার্থক প্রায়। স্বাস্থ্যের ব্যাপারটা 100% অলমোস্ট সবার কখনো না কখনো এটার সম্মুখীন হতেই হয়। যার জন্য এখনো ভালো যে নিউ ইয়র্ক সিটিতে এবং এখানকার হাসপাতালগুলোর আইন অনুযায়ী এমার্জেন্সি কোনো কিছু হলে আপনার স্ট্যাটাস যাই থাক না কেন, লিগাল না ইললিগাল কিছু আসে যায় না, দে উইল সি ইউ, বাট এমার্জেন্সি পর্যন্ত। তারপরের যে ব্যাপারগুলো সেগুলো খুব কঠিন যদি আপনার স্বাস্থ্য বীমা না থাকে। আপনি সেই পলিসির পক্ষে যাবেন যে পলিসি আপনার স্বাস্থ্যের বীমার ব্যাপারটা নিশ্চিত করতে পারে। এগুলো নিয়ে যারা কথা বলছে তাদের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন এবং নিজেকে বোঝাতে পারেন যে আপনার অংশ, আপনার ভোটের এক মূল্য আছে। আপনার লোকাল কংগ্রেসম্যান যদি বুঝে যে আপনার ভোটে তাকে জিততে হয়, তাহলে পরে আপনার কথা সে সামনে নিয়ে বলবে। লোকাল কংগ্রেসম্যানকে বোঝাতে হবে যে সে আমাদের অনেক ভোট পেয়ে তবেই জেতে, হুইচ ইজ ট্রু। আমরা ভোট না দিলে, যদি ব্যাংক হিসাবে ভোট না দিই, অনেককে আমরা ইচ্ছা করলে হারাতে বা জেতাতে সহযোগিতা করতে পারি বা অসহযোগিতাও করতে পারি। আপনি দেখবেন যে কোনো না কোনো রাজনৈতিক দল এগুলো নিয়ে বলছে, তো আপনি তাদের সঙ্গে আমাদের থাকা উচিত বা সমর্থন দেওয়া উচিত যারা এগুলোকে আপহেল্ড করছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আসছে যে এই আমেরিকার ইতিহাসে প্রায় 100 বছরের নির্বাচনী যে ইতিহাস, সেই ইতিহাসে এবারের মতো এই পরিস্থিতি হয়নি। এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এবার কি সেই দিক বিবেচনায় আমাদের প্রবাসী বাঙালিরা কি তাদের সম্পৃক্ততা কি বাড়বে কিনা? 100 বছরে কি, আমি বলবো আমেরিকার ইতিহাসে এমন নির্বাচন কখনোই আমেরিকানদেরকে সম্মুখীন হতে হয় নাই। এই নির্বাচনটা এত বেশি ব্যক্তিগত আক্রমণের দিকে চলে গেছে যেখানে পলিসি নিয়ে কোনো কথাই হয় না। 90 মিনিট কথা বলতে বললে একজন ব্যক্তি 80 মিনিট বা 85 মিনিট শুধুমাত্র পার্সোনাল ব্যক্তিগত আক্রমণ করে থাকেন এবং 3-4 মিনিট হয়তো পলিসির কথা বলেন। তো পলিসি ছাড়া আর যে সমস্ত কথাবার্তা এখানকার একজন নমিনি, একজন নির্বাচন প্রার্থী যে সমস্ত কথাবার্তা উনি বলছেন, আমেরিকার ইতিহাসে কেউ এরকম কথাবার্তা বলে নাই। আমি ভালগারিটির দিকটা ছেড়ে দিলাম। যদি আপনি এমনিও চিন্তা করেন তাহলে দেখবেন যে বিভাজন, আমরা ইমিগ্রেশন চাইনা এদের বিরুদ্ধে, মেক্সিকান এদেরকে যাচ্ছে না তাই বলা হচ্ছে, মেয়েদেরকে যাচ্ছে না তাই বলা হচ্ছে, একটা ধর্মকে গালাগালি করা হচ্ছে। আমেরিকাতে ধর্মীয় কনস্টিটিউশনে আছে, ধর্মীয় স্বাধীনতার জন্য এখানে সবাই এসেছিল অ্যাকচুয়ালি প্রথম যখন আসে। সেই কনস্টিটিউশনের এগেনস্টে কথাবার্তা বলছে প্রেসিডেন্ট পদপ্রার্থী। এমনটা কখনো এদেশে হয় নাই। আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছে যারা এস্টাবলিশমেন্টের প্রার্থী, তাদেরকে হারিয়ে। এটাও দেখার বিষয় যে এতদিনকার যে গড়া ইমারত কিভাবে ভেঙে গেল। একটা বাইরের থেকে একটা লোক এসে, হাউ কুড হি গেট অল দিস ভোটস, মানুষের রাগ ছিল। তার মানে এই মানুষগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করা হয়নি বহু বছর। সেই সুযোগটা নিয়ে এই ব্যক্তি চলে এসেছে এবং এসে এত
স্ট্যান্ডার্ডটাকে এত নিচে নামিয়ে নিয়ে এসেছে যে সে এখন ভালো করে কথা বললেই তাকে অনেক স্কোর দেওয়া হচ্ছে। কোনো পলিসি না বলেও শুধুমাত্র মুখ খারাপ না করে ভালোভাবে কথা বললেই তাকে মনে করা হচ্ছে সে সুন্দর বলছে। স্ট্যান্ডার্ডটা এত নিচে এখন। সেখানে আরেকজন যে নমিনি, তার স্ট্যান্ডার্ড যতই উপরে হোক, অনেক উপরে তার স্ট্যান্ডার্ড, সাধারণভাবে আমরা আমেরিকাকে যা বুঝি তাই, সেই স্ট্যান্ডার্ড থেকে তাকে নেমে চলে আসতে হচ্ছে অনেক সময় এর কারণে, ব্যালেন্স করার জন্য। ডক্টর মাসুদুর রহমান, আপনার মূল্যবান বিশ্লেষণ এবং সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। মার্কিন নির্বাচনে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার মাসুদুর রহমান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। টেস্ট দলের কম্বিনেশন নিয়ে চিন্তিত কোচ হাথুরু সিংহে। পেস বোলার নির্বাচনে বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। বাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে জরিমানা করায় আমানত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যাংকের গ্রাহকরা। বিষয়টি ব্রিটেন থেকে বাংলাদেশ রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। গত সপ্তাহে সোনালী ব্যাংক ইউকে শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। ২৬ অক্টোবরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। মানি লন্ডারিং ঠেকাতে ২০১০ সালে সোনালী ব্যাংক ইউকে শাখাকে সতর্ক করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। ৪ বছরও এই ব্যবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হওয়ায় ৩৩ কোটি টাকা জরিমানা করে সংস্থাটি। সেই সঙ্গে আগামী ২৪ সপ্তাহের জন্য নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সংবাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন শাখাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার হোসেন। ১০ থেকে ১৪ ভেতরে সেই সময়ে এএমএল সিস্টেম কন্ট্রোলে কিছু উইকনেস ছিল ওই পিরিয়ডের সময়, সেই সময় সেটা করেছে। সেটার জন্য এটা আমাদের দিতে হবে ২৬ সবকিছু লেখা আছে ওখানে ২৬ অক্টোবরের ভিতরে দিতে হবে আমাদের। এই ঘটনার পর আমানত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকের গ্রাহকরা। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। আমার তো সোনালী ব্যাংক, আমি তো বিশ্বাস করি সরকারের ব্যাংক একটা সোনালী ব্যাংক হইয়া দেশ পয়সা যার বহুত আমার চিনা জানা মানুষ আমার এলাকার গ্রাম তারার উপায়টা কিন্তু হইতো। এই জরিমানার কারণে কমিউনিটি হতবাক। ব্যাংকের নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে কমিউনিটির আস্থা হারাতে বসছে। একসময় ব্রিটেনে সোনালী ব্যাংকের ৬টি শাখা থাকলেও নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ চুরি ও লোকসানের কারণে এখন মাত্র ৩টিতে এসে দাঁড়িয়েছে। আগামী ৩১শে ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি। এই সোনালী ব্যাংকের উপর বাংলাদেশি কমিউনিটি যে আস্থা ছিল তা এখন একেবারেই শূন্যের কোঠায়। বাংলাদেশে ব্রিটেন থেকে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর এই সোনালী ব্যাংকের আজকের দুর্নীতি অনিয়মের খেসারত দিতে হবে। এখন নতুন করে শঙ্কায় রয়েছেন বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকের এক্সচেঞ্জ হাউসগুলো। তাদের ধারণা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে আরো কঠোর নীতিমালা আরোপ করতে পারে সরকার। এফসি আসলে সোনালী ব্যাংকে যে ফাইনটা করেছে এটা আসলে পরোক্ষভাবে আমাদের উপরও আসবে। এখন ওরা আমাদেরকে আরো স্ট্রং ভাবে মনিটর করবে, যেটা হলো আমাদের আসলে রেমিটেন্স ফ্লোটা আলটিমেটলি আমরা মনে করছি কমে যাবে। কিভাবে আমাদেরকে মনিটর করবে এখন খুব তীক্ষ্ণভাবে যে আমরা কি করছি, এবং যেহেতু আমরা ব্যাংকের সাবসিডিয়ারি, এই ঘটনার কারণে মানুষ এখন ব্যাংকে গিয়ে টাকা পাঠাতেও হইতে পারে ভয় পাবে এবং এই কারণে হুন্ডি বেড়ে যেতে পারে। ব্যাংকটির বৈদেশিক কার্যক্রম ও এক্সচেঞ্জ হাউসের বিষয়ে জানতে এই মাসের শেষে যুক্তরাজ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্সের প্যারিসে ছিনতাইকারীর হামলার শিকার এক প্রবাসী সাংবাদিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার কর্মস্থল থেকে ফেরার পথে লু বুর্জ এলাকার বাস স্টপে আব্দুল কালাম মামুন নামে ওই সাংবাদিক ছিনতাইয়ের শিকার হন। এ সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইল ও ইউরো সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক পেটায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গত এক সপ্তাহের ব্যবধানে প্যারিসে ৩ জন বাংলাদেশি একইভাবে ছিনতাই ও হামলার শিকার হয়েছেন। এ নিয়ে প্যারিসে প্রবাসী বাঙালিদের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। কর্মদক্ষতার কারণে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ সৌদি আরব শাখার সভাপতি গিয়াস উদ্দিন আল মাহমুদ।
বৃহস্পতিবার জেদ্দায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে তা বাস্তবায়নের জন্য সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সৌদি আরব শাখার সহ সভাপতি আজিজুর রহমান দিলু, মাহবুবুল আলম শাহিন, সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ 4 জন নিহত হয়েছেন। বাঁচানো যায়নি গর্ভে থাকা এক শিশুকেও। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে পুলিশে সোপর্দ করে। এদিকে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমার স্ত্রীর খবরটা একটু আমাদের দিতে পারবেন? আমি ওর খবরটা লইয়া ভাই আমার বুকটা চললে যায়, আমার বুকটা আমার সঠিক খবর কেউ দেয় না। হয় সারা যে আমি অচল, হয় সারা যে আমি মৃত্যু। ভাইয়া আমার স্ত্রী ছাড়া আমার জীবনের কেউ নাই। ট্রাক চালক জাকির হোসেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন প্রায় 2 মাস। প্রতিদিনের মতো 8 বছরের ছেলেকে নিয়ে স্বামীর জন্য বাইরে নাস্তা আনতে গিয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা সূর্য বেগম নিজেই পড়েন দুর্ঘটনায়। আইসিইউতে কয়েক ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন। ছেলের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার সকালে একটি অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারালে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 2 জন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর মারা যায় আরও 1 জন। পরে সন্ধ্যায় মারা যান অন্তঃসত্ত্বা সূর্য বেগম। এই ঘটনায় দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনেরা। আমরা গেটের সাথে খারাপ, এই খারাপ অবস্থা ওই গাড়ি আমাকে মানে তলে হালাইছে। আমার নিজের ফ্যামিলির থেকে 2 জন লোক আজকে মারা গেল। এটা সঠিক বিচারের জন্য আপ্রাণ আবেদন জানাচ্ছি। একই ঘটনায় 4 মাস বয়সের ছোট্ট আকাশ কাঁদছে তার মায়ের জন্য। সে জানে না এই দুর্ঘটনা চিরতরে কেড়ে নিয়েছে তার মা ও বড় ভাইকে। স্ত্রী আর ছেলেকে হারিয়ে হতবিহ্বল ফেরদৌস। কই আমার বাচ্চা মায়ের হয়ে গেছে। ঘটনার পর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এর পরপরই হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন। ওরা দায়িত্বহীনতা পরিচয় দিচ্ছে, ড্রাইভার গ্রেপ্তার করা হয়েছে। আমরা চেষ্টা করছি, এখানকার ডাক্তারও চেষ্টা করছি, কিন্তু যে দায়ী সেগুলো অ্যাম্বুলেন্স এবং হচ্ছে চালক গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি কামনায় রাজধানী সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা। শনিবার অন্যান্য স্থানের মতো রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতেও ফানুস উড়িয়ে উৎসব করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ভিক্ষুরা প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাব্রত পালনের পর শেষ দিন এই উৎসব পালন করে থাকেন। বৌদ্ধ সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম উৎসব হিসেবে পালিত হয় প্রবারণা পূর্ণিমা। আত্মশুদ্ধি কামনায় বুদ্ধ পূজা, শিলগ্রহণ, প্রদীপ প্রজ্বলন ও উপাসনা সহ নানা আয়োজনের মধ্যে উৎসবের প্রধান অংশ ফানুস ওড়ানো। ঐতিহ্যবাহী ধর্মরাজিক বৌদ্ধবিহারে ফানুস উড়িয়ে পালন করা হয় এ উৎসব। উৎসব উদ্বোধনের আগে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, মানুষের ধর্মগোত্র কোনো আসল পরিচয় হতে পারে না। কার বর্ণ, কার গোত্র কি, তাতে কিছু যায় আসে না। সৃষ্টিকর্তা যাকে সৃষ্টি করেছেন, তার সৃষ্ট প্রাণী, সকল প্রাণী সুখী হোক, এটা আমাদের সকলের কামনা। বাংলাদেশের মানুষের হৃদয়ে বা এই মাটিতে ওই জঙ্গিদের কোনো স্থান নেই। এদিকে রাজধানীর মেরুলবাড্ডার বৌদ্ধ মন্দিরে ফানুস উত্তোলন উৎসবে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে দেশে সকল ধর্মের মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে যার যার ধর্ম পালন করে থাকে, সেখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সবাই অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমাদের বন্ধুবৎসল এই দেশ, কোনো হিংসা, কোনো জঙ্গিবাদ, কোনো হত্যা, কোনো সন্ত্রাস এদেশের মানুষ পছন্দ করে না। এদেশের মানুষ অন্য দেশের মতন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না। এটি হল সবচেয়ে বড় কথা। সবাই সবার সঙ্গে আছে, আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। এদিন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর জীবন ও কর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
টেস্টে 20 উইকেট নেয়ার মতো বোলিং লাইন আপ এখনো হয়ে ওঠেনি বাংলাদেশের। তাই টেস্ট দলের সঠিক কম্বিনেশন নিয়ে চিন্তিত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কান সরাসরি জানিয়েছেন এখনই টেস্ট অভিষেক করিয়ে তাসকিনের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে চান না। আর দলের শীর্ষ ক্রিকেটারদের লঙ্গার ভার্সনে ম্যাচ খেলার ঘাটতি থাকলেও বিষয়টিকে বড় করে দেখছেন না ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। প্রায় 15 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজের পর টেস্টে মুশফিক তামিমদের পারফর্ম করার দায়িত্বটা যেন আরও বেড়ে গেছে। তবে ওয়ানডেতে যে কোনো দলেরই সমীহ আদায় করে নিলেও টেস্টে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি টাইগাররা। অনেকের মতেই টেস্টের সঠিক কম্বিনেশনে খুঁজে পায়নি বাংলাদেশ, যে বিষয়টি এবার অকপটেই স্বীকার করলেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডেতে আমাদের দারুণ একটি কম্বিনেশন আছে। টেস্টে এই জায়গাটিতেই পিছিয়ে আছি আমরা। হোম কন্ডিশন স্পিনাররা ভালো করে, কিন্তু আমরা এখনো এমন বোলার খুঁজে পাইনি যারা টেস্টে 20 উইকেট নিতে পারে। জুবায়ের হোসেন লিখন বাংলাদেশের বোলিং সমস্যার সমাধান হতে পারত, কিন্তু শুরুটা ভালো হলেও এখন যেন নিজের ছায়ায় ঢাকা এই লেগ স্পিনার। আমরা দীর্ঘদিন ধরে একজন লেগ স্পিনার খুঁজলেও কেউই আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জুবায়ের অনেক প্রতিভাবান, কিন্তু ওর পেছনে যে সময় ও শ্রম আমরা ব্যয় করেছি তার আশানুরূপ ফলাফল পাইনি। এটা খুবই হতাশার। ইংল্যান্ড একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাসকিনের অন্তর্ভুক্তিতে এই পেসারের টেস্ট অভিষেকের সম্ভাবনা জাগালেও তা একরকম উড়িয়ে দিলেন কোচ। আর ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসের অভাব থাকলেও সেটাকে বড় করে দেখছেন না ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সে তো জাদু পারে না। দেখুন, তাসকিন দীর্ঘ সময় 4 দিনের ম্যাচ খেলেনি। প্রতিদিন 15 ওভার করে বল করে সারাদিন মাঠে থাকাটা কিন্তু সহজ না। তার ক্যারিয়ার আমি ধ্বংস করতে চাই না। ওই পরিবর্তনটাই সুইচ অফ, মানে ওয়ান ডে সুইচটা অফ করতে হবে, টেস্টে সুইচ অন করতে হবে, ওরা জানে এখন কিভাবে করতে হবে। আমি বলি যে ম্যাচ প্র্যাকটিসে একটা অভাব থাকলেও আমি মনে করি যে ট্রেনিং তাদেরকে ডেফিনেটলি যেভাবে ট্রেনিং করছে, টেস্ট ম্যাচের জন্য প্রিপেয়ার হচ্ছে, আমি বলি যে প্রিপারেশন আমাদের ভালো হচ্ছে। সঠিক কম্বিনেশন নিয়ে হিমশিম খাওয়া বাংলাদেশের টেস্ট স্কোয়াডে দেখা যেতে পারে কিছু নতুন মুখ, এমন আভাসও দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা। যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরও বিচার হবে। আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী। নিরপেক্ষ কমিশন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা, মন্তব্য নাগরিক সমাজের। আস্থা অর্জনের তাগিদ। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স চাপায় শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ 4 জন নিহত, আহত আরও 3। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন। মন্দিরে মন্দিরে প্রার্থনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।